পরাশরের মেজাজ খারাপ হয়ে থাকার পেছনে তার কোনো দোষ নেই। ছেলের এতটা বয়স হতে চলল, এখনও যদি বিয়ে করার মতো মেয়ে খুঁজে না পায়, তবে কি সাদা চুলের উপর টোপর পড়বে? যত এটা ভাবছেন তার মাথা চড়ে যাচ্ছে। তনিমাও হয়েছে তেমন। ছেলেকে একটু শাসন করবে তা না, উল্টে বলবে ছেলের যদি কাউকে মনে না ধরে কী করার আছে। আজ পরাশরের মেজাজ আরও খারাপ। মল্লিকবাবুর ছোট ছেলেটারও বিয়ে হয়ে যাচ্ছে, বাজারে গিয়ে শুনে এসেছেন। একে তো তীব্র দাবদাহ, এর মধ্যে এই খবর তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। বাড়ি ফিরেই উত্তপ্ত কণ্ঠে বউকে বললেন, ডাকো দেখি গাধাটাকে, কথা বলবো ওর সাথে। শান্তনুর জন্য কত মেয়ে দেখা হলো, কাউকেই মনে ধরছে না ছেলের। একটার পর একটা মেয়েকে বাতিল করছে অম্লান বদনে। নিজেকে ভাবে কি গর্ধবটা? স্বামীর কথায় ছেলেকে ডাকতে ছুটলেন তনিমা। শান্তনু তখন নিজের ঘরের ল্যাপটপ খুলে বসেছে। অফিসের অনেক কাজ জমে আছে। ছেলেকে একমনে কাজ করতে দেখে তনিমা একটু ইতস্তত করে বললেন, বাবা ডাকছেন তোকে, একটু আসতে পারবি? শান্ত ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। বাবা কেন ডাকছেন সেটা ওর ভালোই জানা আছে। গত 2 বছর ধরে মা আর বাবার মাথায় একটা ব্যাপারই ঘুরপাক খাচ্ছে। যে করে হোক শান্তনুকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলেই তাদের শান্তি। বাবার সামনে এসে দাঁড়াতে তিনি খেকিয়ে উঠলেন, কি শুরু করেছো এসব? আমাদের বিরক্তির শেষ সীমা ছাড়িয়ে যাচ্ছে তো। কি করলাম? অবাক হবার ভান করে শান্তনু। তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই? সেরকম কিছু হলে জানাতে পারো। এত পরিশ্রম করে মেয়ে খোঁজার তাহলে কোনো মানেই হয় না, বিরক্ত গলায় বললেন পরাশর। কে বলল বিয়ে করার ইচ্ছে নেই? পছন্দ মতো মেয়ে পেলেই বিয়ে করব, শান্তনু ভালো মানুষের মতো বলল। সেই পছন্দ মতো মেয়েকে কোথায় খুঁজে পাবো? অ্যামাজনে অর্ডার করতে হবে? আবার খেকিয়ে উঠলেন পরাশর। ঠিক খুঁজে পাবে, মন দিয়ে খুঁজলে ঈশ্বরকেও পাওয়া যায়। এ তো সামান্য একটা মেয়ে। শান্তনু গম্ভীর দার্শনিক। চুপ কর, এত বড় বড় বুলি ঝেড়ো না। যতগুলো মেয়ের ছবি এখন তোমাকে দেখাবো, তার মধ্যে থেকে একজনকে বেছে নাও। আর দেরি করার সময় নেই। পরাশর হোয়াটসঅ্যাপ খুলে পাত্রীপক্ষের পাঠানো ছবিগুলো একটার পর একটা দেখাতে শুরু করলেন। প্রত্যেকটা ছবি মন দিয়ে দেখে একটার পর একটা খুঁত বের করতে লাগলো শান্তনু। এ বড্ড মোটা, ওর নাকটা এমন থ্যাবড়া কেন? ওই মেয়েটা এত রোগা, মনে হয় বহুদিন খেতে পায়নি। এই মেয়েটার সব ঠিক ছিল, শুধু চোখটা অল্প টেরা। এই মেয়েটা এত বেটে, মনে হচ্ছে সারা জীবন কোলে নিয়ে বেড়াতে হবে। দাঁতে দাঁত চেপে ছেলের কাণ্ড দেখছিলেন পরাশর। এই সময় ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার। হেরে গলায় চিৎকার ছাড়লেন, এত সুন্দর সব মেয়েদেরও পছন্দ হচ্ছে না তোমার? নিজেকে কি ভাবো, আরব্য রজনীর রাজপুত্র? মেয়ে খুঁজতে স্বয়ংবর সভা বসাতে হবে? বয়স তো 40 হয়ে যাবে আর কয়েক বছরেই। পেটে এর মধ্যে ভুঁড়ি বেরিয়েছে, চুল অর্ধেক উঠে গিয়ে মাথা খালি হয়ে এসেছে। কোদাল দাঁত, খোঁচা খোঁচা দাড়ি, শরীর দেখলে মনে হয় ঘটোৎকচের নতুন সংস্করণ। কঠিনবাদে মেয়েরা তোমাকে দেখলে ভয় পাবে। বিয়ে তো দূরের কথা। অনেক কষ্টে হাসি চেপে শান্তনু গম্ভীর মুখে বলল, যদিও অদৃষ্টে বিয়ে লেখা থাকে, তবে আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ছেলের গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করছিল পরাশরের, কিন্তু এত ধারী ছেলের গায়ে হাত তোলা যায় কি না সে নিয়ে সন্দিহান ছিলেন বলেই এ যাত্রা বেঁচে গেল শান্তনু। বিকেলে পুষ্পিতার সাথে দেখা করে শান্তনু হাসতে হাসতে বলল, বাবা মা বিয়ের জন্য খেপেছে। আমিও সাবধানে ডিফেন্সে খেলছি। ওরা কিছু বুঝতেই পারছে না, ভাবছে মেয়ে পছন্দ হচ্ছে না বলেই বিয়ে করতে চাইছি না। শান্তনুর কথা শুনে খুব হাসছিল পুষ্পিতা। একসময় হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, নিজের মা বাবাকে এভাবে ঠকাচ্ছ কেন? তো কি করব, সত্যি কথাটা বললে বাড়িতে কান্নাকাটি, ইমোশনাল ব্ল্যাকমেল, আরও কত কি যে হবে। এত চাপ আমি নিতে পারবো না। যদি বলি বিয়ে করব না, তাতেও ছাড় পাবো না।
এভাবে ওদের ঝুলিয়ে রাখাটাই বেস্ট। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মা আর বাবা জানলো পছন্দ মতো মেয়ে পেলেই আমি বিয়ে করব, ব্যাস, কোনো চাপ নেই। চাপ নেই? এই যে তোমার বয়স বাড়ছে, আমারও বয়স বাড়ছে, বিয়ে তো করতেই হবে নাকি? কতদিন এভাবে চালাবে? ধৈর্য ধরো, সঠিক সময়ের অপেক্ষা করতেই হবে। সোজাভাবে বললে মা আর বাবা কিছুতেই মেনে নেবে না, একটু ঘুর পথে চলতে হবে। না মেনে নেবে কোথায়? বলতে বলতে আচমকা লাফিয়ে উঠল শান্তনু। কি হলো? পুষ্পিতা উদ্বিগ্ন সুরে বলল। আমাদের পাড়ার ঘোষ কাকু এইমাত্র ফুড কোর্টে ঢুকলেন বউ মেয়েকে নিয়ে। তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেললে মুশকিল আছে, শিগগির বাইরে চলো। পুষ্পিতাকে নিয়ে ছুটে বেরোলো শান্তনু। ঘোষ কাকু ওদের দেখেছেন কিনা কে জানে, বাবার কানে গেলে আর রক্ষা নেই। ভয় করছিল শান্তনুর। পুষ্পিতার মনে পড়ছিল বছর 5 আগের কথা। সেদিন শান্তনুর বাড়ি থেকে দেখতে এসেছিল ওকে। কথায় কথায় বাবা জানিয়ে দিয়েছিলেন পুষ্পিতা তাদের নিজের মেয়ে নয়, ওকে অ্যাডপ্ট করা হয়েছিল। শান্তনুর বাবা লাফিয়ে উঠেছিলেন। হোয়াট? এটাই সত্যি। আগেই আপনাদের সত্যিটা জানিয়ে দেওয়াটা জরুরি বলে মনে হলো, শান্ত গলায় বলেছিলেন বাবা। সারা ঘরে অস্বস্তিকর নীরবতা। শান্তনু আর চোখে ওকে দেখছিল। নীরবতা ভাঙল ছেলের বাবার কথায়। ভালোই হয়েছে আগেই জানিয়ে দিয়েছেন। এই মেয়েকে ঘরের বউ করতে পারবো না, মাফ করবেন আমাদের। শান্তনুর তখন নিজের হাত কামড়াতে ইচ্ছে করছিল। পুষ্পিতাকে খুব পছন্দ হয়েছিল ওর। দেখে মনে হয়েছিল এমন একটা মেয়ের জন্যই জীবনানন্দ লিখেছিলেন বনলতা সেন, কবিগুরু লিখেছিলেন ক্যামেলিয়া। একটা সামান্য কারণে মেয়েটা হাতছাড়া হয়ে যাবে। সে বাবাকে কিছু বলতে যাওয়ার আগেই পুষ্পিতার বাবা বলেছিলেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মেয়েকে নিলে আপনারা ঠকবেন না। এরকম মেয়ে হয়তো আপনারা আর কোথাও খুঁজে পাবেন না। আপনাদের মেয়ে কোথায়? আপনাদের মেয়ে কার না কার সন্তান, কি বংশ পরিচয় কিচ্ছু জানা নেই। এরকম মেয়েকে ঘরের বউ করব ভাবলেন কি করে? পরাশরের সাফ জবাব। ও কিভাবে বড় হয়েছে সেটা দেখো বাবা, বংশ পরিচয় দিয়ে কি হবে? শান্তনু একটা শেষ চেষ্টা করতে চাইছিল। তুমি চুপ করো। সেদিনকার ছেলে বাবাকে জ্ঞান দিতে এসেছো? বংশ পরিচয় দিয়ে কি করব সেটা তুমি বুঝবে কি করে? এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না, এটাই আমার শেষ কথা। পরাশর ধমকে উঠেছিলেন, তারপর বেরিয়ে গেছিলেন। শান্তনুর কিছু করার ছিল না তখন। বুঝেছিল বাবাকে এখন কিছু বলতে গেলে তিনি আরও বেঁকে বসবেন। নিজের বাবাকে ভালোই চিনত। তার মতো একগুঁয়ে আর একরোখা মানুষ খুব কমই দেখা যায়। অনেক ভেবেচিন্তে কিছুদিন পর পুষ্পিতার সঙ্গে দেখা করেছিল। কোনো রকম ভনিতা না করে বলেছিল, আমি আপনাকে বিয়ে করতে চাই। সেদিন তো আপনার বাবা অন্য কথাই বলে গেলেন। পুষ্পিতা অবাক হয়েছিল। সেটা বাবার মতামত ছিল। তা কি করে হয়? আপনার মা বাবা আমাকে চান না। একা আপনি চাইলে তো হবে না। বিয়েটা দুজন মানুষের মধ্যে হলেও সম্পর্কটা কিন্তু দুটো পরিবারের মধ্যে গড়ে ওঠে। আপনার মা বাবার অমতে বিয়েটা হওয়া সম্ভব নয়। একটু আমার উপর ভরসা রাখুন, বাবা মাকে রাজি করানোর ভার আমার। আপনি শুধু আমার সঙ্গে থাকুন, না করবেন না প্লিজ, আকুল হয়ে বলেছিল শান্তনু। পুষ্পিতা অবাক চোখে তাকিয়েছিল। সেই থেকেই শুরু। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, মনেই হয় না। সেদিনের 24-এর পুষ্পিতা আজ 29, শান্তনু 34 পেরোতে চলেছে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি জানা নেই পুষ্পিতার। তবে ছেলেটাকে ছাড়া এক পাও চলার কথা এখন ভাবতেই পারে না আর। ছুটির দিন বলে একটু দেরি করে বাজারে গেছিল পরাশর। বাজার সেরে ফেরার পথে পাড়ার মোড়ে ঘোষবাবুর সঙ্গে দেখা। তাকে দেখে পরাশর বললেন, কোনো ভালো মেয়ের সন্ধান পেলে? ছেলের তো আর কাউকেই মনে ধরছে না। আজকাল পরিচিত সবাইকেই মেয়ে খুঁজতে বলে রেখেছেন পরাশর। ছেলের মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না। শেষে চিরকুমার হয়েই থাকবে নাকি? নাতি নাতনির স্বপ্নটা কি তবে অধরাই রয়ে যাবে? ঘোষবাবু একটু চাপা স্বরে বললেন, ছেলের অন্য কাউকে মনে ধরবে কি করে? মনের মানুষ যে পেয়ে গেছে। মানে? হতবাক পরাশর।
সেদিন শান্তনুকে একটি মেয়ের সাথে দেখেছেন বললেন ঘোষবাবু। পরাশর বললেন, মেয়েটা হয়তো ওর অফিসের কেউ বা এমনি কোনো পরিচিত। এমন কোনো সম্পর্ক থাকলে আমরা জানতাম না। তোমার ছেলে যেভাবে আমাদের দেখে পালালো পরাশরদা, তাতে তো ওই একটা কথাই মনে হয়। আমার ছেলে ওরকম নয়। পরাশর তবুও মানতে চান না। আজকালকার ছেলেপুলেদের বোঝা বড় দায় পরাশরদা। কিছু মনে করো না, একটু ভালো করে খোঁজ খবর নাও। মাথায় আগুন নিয়ে বাড়ি ফিরলেন পরাশর। শান্তনু বাড়িতেই ছিল। বাজারের ব্যাগ নামিয়ে রেখে বাজখাই গলায় হাঁক পারলেন, শান্ত, দেখে এদিকে এসো তো। তনিমা ভয় পেয়ে গিয়ে বললেন, কি হলো আবার? দেখতেই পাবে, থমথমে গলায় বললেন পরাশর। শান্তনু বাবার গলা শুনেই কিছু একটা আঁচ করতে পারছিল, তবে কি ও যা ভয় পাচ্ছিল সেটাই হলো। ঘোষ কাকু সব বলেই দিলেন। ভয়ে ভয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে, রাগী গলায় বললেন পরাশর। কোন মেয়েটা? শান্তনুর মুখ দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ঘোষ কাকুকে দেখে যে মেয়েটার হাত ধরে পালাচ্ছিলে, কে সে? পরাশর অনেক কষ্টে মাথা ঠান্ডা রেখেছেন। কার হাত ধরে আমি পালাচ্ছিলাম? কবে? ঘোষ কাকু কি দেখতে কি দেখেছে, এক থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো হারামজাদা ছেলে। কি মনে করেছো আমাকে খুব বোকা? ঘাসে মুখ দিয়ে চলি? কার সঙ্গে প্রেম করছো এক্ষুনি বলবে। এই জন্যই এতদিন ধরে একটা একটা করে বিয়ের প্রস্তাব নাকচ করেছো। ভেবেছিলে কিছুই টের পাবো না। সেরকম কিছুই নয় বাবা, আমতা আমতা করে বলার চেষ্টা করলো শান্তনু। এক্ষুনি মেয়েটার নাম বলো, আগেই জানতে পারবে। তাহলে এত পরিশ্রম করে মেয়ে দেখতে হতো না। শান্তনু দেখলো আর উপায় নেই, ধরা পড়ে গেছে। ঠিক এই সময় মাকে বাবাকে সব কিছু খুলে বলার সময়। কি করে জানাতাম? তোমরা তো কিছুতেই মেনে নিতে না, বরং এমন কিছু করতে যাতে আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যেত। সময় বুঝে ঠিক জানাতাম। আজ মনে হচ্ছে সেই সময় এসেছে। তনিমা এতক্ষণে গালে হাত দিয়েছিলেন। এবার বললেন, মেয়েটা কে শান্ত? আমাদের চেনা কেউ? পুষ্পিতা, যাকে তোমরা বাতিল করেছিলে। সেই মেয়েটা? তনিমা বজরা হতো। মাথা নিচু করল শান্তনু। হে ভগবান, শেষ পর্যন্ত এই মেয়ে? মাথায় হাত দিলেন তনিমা। পুষ্পিতা খুব ভালো মেয়ে মা, মেনে নাও ওকে। আমি ওকেই ভালোবাসি, ওকেই চাই। প্লিজ আমার জন্য এটুকু করো। এতদিন ধরে এভাবে আমাদের ঠকাচ্ছি শতভাগা, এই মেয়ে কিছুতেই আমাদের ঘরের বউ হতে পারবে না। আরও কিছু হয়তো বলতেন পরাশর, তনিমা থামিয়ে দিলেন তাকে। থামো তুমি। ছেলে যে এই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না বুঝতে পারছো না? মেয়ের জন্ম কোথায় হয়েছে না না জানলে কি? পুষ্পিতার মা বাবা কিছু না জেনেই বুকে তুলে নিয়েছিলেন ওকে। তবে আমরা কেন পারবো না? অন্তত ছেলের জন্য এটুকু পারতেই হবে। চুপ করে গেলেন পরাশর। তনিমাও এখন ছেলের দলে ভিড়েছে। সংখ্যাগরিষ্ঠরাই জিতে, এ তো জানা কথা। ফুলশয্যার রাতে নববধূর কানে কানে ফিসফিস করল শান্তনু, আমি পেরেছি তো। আমি জানতাম তুমি পারবে। পুষ্পিতাও ফিসফিস করল। ঘরের চার দেওয়াল সাক্ষী রইল দুটো মানুষের বিশ্বাস, ভরসা আর ভালোবাসার। গল্পের নাম বিবাহ বিভ্রাট। লিখেছেন মাধবী ভট্টাচার্য, কণ্ঠে লাবণী সাহা।